শেখ হাসিনার মাথায় কি ঘুরছে বাংলাদেশ নিয়ে? একটা বড় বিস্ফোরণ বা সামহাও কিছু একটা ঘটানোর জন্য শেখ হাসিনা বসে আছেন। যে কোনো সময় দেশ অস্থিতিশীল হতে পারে, আর এই সরকারের এই ক্যাপাবিলিটি নেই, আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যালেন্সে নাই। সো যে কোনো একটা বড় ঘটনা ঘটলে এটার দায়ভার কিভাবে হবে বা এটা কার উপর দেওয়া যাবে? আবার কোন সময় ভারতের খেলায়, যেহেতু ট্রাম্প এক ধরনের কথা বলছেন যে বাংলাদেশ ইস্যুটা নাকি ভারতের দিয়ে দিছে, হুট করে আবার কোনো পরিস্থিতির প্রেক্ষাপট চেঞ্জ হলো, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেল, এটাও হইতে পারে। অথবা একটা গৃহযুদ্ধ লাগে যেতে পারে, আওয়ামী লীগ যে কোনো একটা বড় ঘটনা ঘটাইতে পারে। তখন তো নির্বাচনের অবস্থা আবার উল্টাই যাবে, সামরিক শাসন আসতে পারে, এই সরকার আরো শক্ত করে বসতে পারে। সো নির্বাচনটা জরুরি। আর যদি না দেয় নির্বাচন, বাংলাদেশেরটা ষড়যন্ত্র তত্ত্ব বা একটা, সবাই মনে করছেন যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র ঘুরছে। কি সেই ষড়যন্ত্র? এই সরকারকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে বিপদে ফেলা, যে কোনো একটা বড় ধরনের মানে ঘটনা ঘটানো। এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিশ পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে, বড় সমাবেশের ঘটনা ঘটতে পারে, সন্ত্রাসী হামলা হইতে পারে, যে কোনো একটা ঘটনা ঘটবে। তো এরকম প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন যে শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা আছে, আর এই পরিকল্পনা নিয়ে তিনি উৎপেতে আছেন। উৎপাতা মানে কি বাংলা শব্দ অনেকে জানেন তো, শিকারের অপেক্ষায় থাকা। যেমন ধরেন আপনার একটা বিড়াল আছে বাসায়, একটা ইঁদুর ওই যে আলমিরার নিচে দিয়ে দৌড় দিতে নিছে, বিড়াল কিন্তু উৎপাতে আছে, কখন এটা সামনে আসবে ঘপাস করে ধরে ফেলবে। তো টুস করে ঢুকে ফেলার উৎপর মানে এরকম না, হয়তো বা অন্যরকম। তো রিজভী সাহেবের কাছে আবার এটা মোটামুটি একটা ভালো তথ্য আছে। তিনি বলছেন এটা ডক্টর ইউনূসকে ভয় দেখানোর চেষ্টা করছেন কিছুটা। কেন আমরা বললাম? দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। এখন কি সেই ষড়যন্ত্র যেটা নির্বাচন দিলেই নস্যাৎ হয়ে যাবে, সেটা রিজভী সাহেব জানেন। বাট ইউনূস সাহেব সহ শুরু করে সারা বাংলাদেশে একটা ব্ল্যাক ম্যাজিক চলে যাচ্ছে, শেখ হাসিনা। তো ভাবছে অনেক তো বুঝাইতেছি, কাজ হচ্ছে না, মোটামুটি এখনো সঠিক শব্দ আসতেছে না, একের পর এক পেচকি লাগতেছে। এবার দেখি শেখ হাসিনার দিয়ে একটা ডর দেখাই, আবার সত্য হইতে পারে, যেহেতু তিনি এত বড় একটা দলের সুপ্রিম কমান্ডিং পজিশনে আছেন। দেখেন আমি একটু মজার ছলে অনেক কথা বলি, ডোন্ট মাইন্ড। তো তিনি বলছেন জাতি এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার দাবি এটা কতিপয় রাজনৈতিক দলের, এখন রাজনৈতিক দল ছাত্রদেরটাও আছে, জামাতেরটাও আছে, দুরভিসন্ধিমূলক মানে পেচকিমূলক একটা আচরণ। বিএনপি বলছেন যে যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য ডেডলাইন দিতে হবে। আর যদি এই ভোট সময় মতো না হয়, তাহলে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করতে হবে। কে গড়াবে? আওয়ামী লীগ। এখন কি সেই পরিকল্পনা, এটা নিয়ে স্পষ্ট তিনি কোনো বার্তা দেননি। তবে বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে, যারা নির্বাচনকে খুব দ্রুত চাচ্ছেন, তাদের মুখে কিন্তু আমরা শুনি যে আমরা যারা ক্রিটিক্স আছি, অন্তত আমি, যেটা ভালো সেটারে ভালো বলি, যেটা খারাপ সেটারে খারাপ বলি। আবার এটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, ডক্টর ইউনূস করুক, ছাত্ররা করুক। তো যার কারণে আমাদের দলটা আপনার বুঝতে কষ্ট হয় যে আমি কাকে রিপ্রেজেন্ট করি, তাই না? আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, যেটা ভালো সেটারে রিপ্রেজেন্ট করি, যেটা কপালে শনিটাই কানবে সেটা সম্পর্কে সতর্কতা দেই। যখন ডক্টর ইউনূসের ভক্তরা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের সাথে কথোপকথন নিয়ে এনজয় করছে, উপদেষ্টার স্ট্যাটাস দিচ্ছে বা বাংলাদেশের গণমাধ্যম নানান নিউজ করছে, এর মাঝখানে ট্রাম্প যে এই পরিমাণ হতাশ করবে বর্তমান সরকারকে বা এত বড় ধাক্কা দিবে, এটা কেউ কল্পনাও করে নাই। পুরা গেম মানে ওভার করে দিছে ট্রাম্প। এইরূপ মানে ডক্টর ইউনূসের সাথে কি পুরোনা ঝালটা মিটাইলো যে তোমার কাছে টাকা টোকা আছে, গ্রামীণ ব্যাংক আছে, তুমি চালাও, তোমার দেশে টাকা আছে। ঘটনার প্রেক্ষাপট দেখেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে একটা বরাদ্দ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। টাকাটা কত? $2,90,00,000, যা বাংলাদেশি টাকায় 350 কোটি টাকা। তার মানে আমেরিকা সারা পৃথিবীতে কি পরিমাণ দান অনুদান দেয়, এটা আসলেই শিক্ষণীয়। এখন আপনার যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় খরচ কমানোর জন্য দ্বিতীয় মেয়াদে এসে বিভিন্ন জিনিসে কাটছাট বাজেট শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। আর এর মাঝখানে এগুলোর জন্য তিনি একটা কমিটি গঠন করছেন,
যেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, মানে ডস। আর এর প্রধান করা হয়েছে কাকে? বিলিয়নিয়ার ইলন মাস্ককে। এখন সেই ইলন মাস্কের সাথে আমরা যখন দেখলাম ডক্টর ইউনূসের কথা, স্টারলিংক আসবে, বাংলাদেশে ব্যবসা করবে, এর ঠিক পরের দিনই আমরা গণমাধ্যমে খবর পাচ্ছি যে এরই মধ্যে ডজ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দেওয়া যে বিভিন্ন রকম সহযোগিতা আছে সব বাতিল করে দিয়েছে। শুধু বাংলাদেশকে না, তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি। তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে এই খবরটি আসার পর বাংলাদেশের গণমাধ্যম নিউজটা করছে। আমরা মানব জমিনে দেখছি বাংলায় অনুবাদ করা ফিচারটিতে বলা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র বরাদ্দ রেখেছিল $2,90,00,000। ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছিল $2,10,00,000। নেপালে ফেডারেলিজম এবং জীববৈচিত্র্য বিষয়ক প্রজেক্টে বরাদ্দ দেওয়া হয়েছিল $3,90,00,000। আর দক্ষিণ আফ্রিকায় অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য বরাদ্দ করা হয়েছিল $25,00,000। মালিতে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য বরাদ্দ করা হয়েছিল $1,40,00,000। এমনিতে আরো বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের আপনার এই বাজেটগুলা বরাদ্দ ছিল, কিন্তু বলা হয়েছে যে এক দাগে সবগুলা বাতিল করা হয়েছে। বাংলাদেশের সাথে আদৌ ক্ষতিগ্রস্ত হয়েছে কম্বোডিয়া, সার্বিয়া, মালি, লাইবেরিয়া, মোজাম্বিক, মিশর সহ বিভিন্ন দেশ। আসলে একটু পানি খেয়ে নেই। আমেরিকা যে সিদ্ধান্তটা নিয়েছে এটা বৈশ্বিক একটা সিদ্ধান্তে তারা গেছে। আমরা নিজেরও জানতাম না যে এই আমেরিকা এত টাকা বাংলাদেশে দেয়। এখন দেখেন ধাপে ধাপে একটা বের হয়ে যাচ্ছে। কখন? বন্ধ হওয়ার পরে। আবার সরকারে আওয়ামী লীগ নাই, এই মুহূর্তে এগুলো বের হচ্ছে। এই যে টাকা আসতো, কই যাইতো এই টাকা? ট্রাম্প বন্ধ করে দিছে, ভালোই হয়েছে। কারণ কি আমাদের দেশের মতো দেশগুলোতে এই টাকা আসলে আমরা তো জানলামই আজকে যে বাংলাদেশের জন্য এরকম বরাদ্দ দেয়। আমি কখনো এই যে নিউজ করতেছি এত বছর, আমি কখনো আসলে শুনি নাই যে রাজনীতি শক্তিশালী করার জন্য এত টাকা বরাদ্দ করে যুক্তরাষ্ট্র। সরকারি ভাবে, বেসরকারি ভাবে এটা অনেক কিছু হয়তো খেলা চলে অফলাইনে অনলাইনে, বাট বর্তমানে এটা সরকারের জন্য একটা ধাক্কা। বিশেষ করে আমরা অনেকে মনে করছিলাম যেহেতু ডক্টর ইউনূস তিনি আছেন, ইলন মাস্কের সাথে কথা হচ্ছে, অথবা বিশ্ববিপন্ন একটা কানেক্টিভিটি আছে, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে ভালো বন্ধুত্ব থাকবে, অন্যটা কাটুক ভাই, আমাদেরটা ঠিক থাকবে, সেটা কিন্তু হচ্ছে না। ক্ষমতা রে ভাই, ক্ষমতা। দলেই ঘোষণা হয় নাই, পদ নিয়ে টানাটানি। কারণ পদ মানেই না, আমার হাত কসলাইছে, হয়তো অনেক কিছু আছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে, তারা বৈষম্য বিরোধী বাংলাদেশে নতুন একটা জিনিস উপহার দিবে। 3 দেশকে মিক্সিং করে একটা রাজনৈতিক দল লঞ্চ যখন করতে যাচ্ছে, তখন এই রকম নিউজ আমাদের করতে হবে, আমরা এটা কখনো ভাবি নাই। ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই, মানে মাঠে আসার আগেই শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে চলছে এক আভ্যন্তরীণ মানে লড়াই চলছে। আমরা যদি দেখি যে আহ্বায়ক পদ নিয়ে কোনো মতানৈক্য না থাকলেও সদস্য সচিব কে হবে তা নিয়ে চলছে মানে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং লড়াই। আর এই পদের দাবিদার একাধিক ব্যক্তি, তবে এরা প্রত্যেকেই এই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। বিষয়টি নিয়ে নেতাকর্মীরা যেমন হতাশ, আমরা নিজেরাও আসলে হতাশ। কারণ আমরাও মনে করছি, ছাত্ররা যেমন মনে করছে যে দল শুরুর আগেই এই ধরনের নিউজ মার্কেটে আসা জনগণের কাছে একটা ভুল বার্তা যাবে, অলরেডি হয়তো চলেও গেছে, যা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য বাধার কারণ হবে। বিষয়টিকে সমাধানে আজ বৈঠকে বসেছে নাগরিক কমিটি। আগামী 24শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। তো শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। কমিটিতে আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন সমন্বয়ক নাহিদ, তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। আর নাহিদের বিষয়ে ঐক্যমত্য হলেও সদস্য সচিব পদ নিয়ে আমরা এখানে জেনে দেখছি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, তিনিও চাচ্ছেন দলটির সদস্য সচিব পদ। অপরদিকে আপনার আরেক অংশ চাইছে আন্দোলনের অন্যতম আরেক মুখ আলী আহসান জুনাইদকে, তিনি বর্তমানে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়াও এই পদের দাবিদার রয়েছেন আরো 2 জন। তাদের মধ্যে একজন হচ্ছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি দা ব্লুটুথ বয়, এছাড়াও মুখ্য সংগঠক সার্জিস আলম।
বুঝতে পারছি। তবে আমার মনে হয় দিন শেষে লড়াই শেষে সার্জিস আলম এই পদটা পাবে। কিন্তু আমাদের জন্য ব্যথিত একটা বিষয় হচ্ছে যে তোমরা এই পদটা নিয়ে কেন কারাকারি করছো? মানে কেন? গুলি খাইছো, পরিবারে কেউ মারা গেছে, শহীদ হয়েছে, সার্জিস জেলে গেছে, সুতরাং এই টোটাল ক্যারেক্টারের মধ্যে আমার মনে হয় যে সার্জিসই পাওনা। মিনিমাম লেভেলে সে ডিবি অফিসে ভাত খেয়ে আসছে, আর ভাতের সাথে লাঠি গুতা ফ্রি ছিল। বাকিদের ভূমিকা কি? মেটিকুলাসলি অন্য ভূমিকা ছিল কিনা জানি না, বাট আমরা প্র্যাকটিক্যালি এদেরকে আন্দোলনের পরেই ওইভাবে চিনছি। বলা হচ্ছে যে আক্তার ও জুনায়েদের মধ্য থেকে নাকি এই পদে কেউ না আসতে পারলে এদের নাম বিবেচনায় রাখা হয়েছে। আবার আক্তার জুনায়েদ দুজনের কাউকে চান না এমন একটা অংশ রয়েছে আবার এই নাগরিক কমিটিতে, যারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই পদে দেখতে চান। এছাড়া উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা, তাদের আবার প্রত্যেকের দলীয় অনুসারী তৈরি হয়েছে এই দলটার মধ্যে। তারা চান মাহফুজের বড় ভাই সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম মাহির, তিনি এই পদে বসবেন। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে মানব জমিনকে বলছেন যে এরকম হবে আমরা চাই না, আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হোক। কিন্তু কেউ কেউ এই পদে একমাত্র নিজেকেই যোগ্য বলে ধরে নিচ্ছেন, যেটা ঠিক না। আর ইনক্লুসিভ পলিটিক্স করতে এসে পদের জন্য এরকম ঘাড়তারামি করা, এটা আসলে সুখকর না। আরেক নেতা বলছেন একটি অংশ শীর্ষ 4 পদের 2টি চায়, কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে নাকি নাই। আমরা শুরুতে সংগঠনকে বিতর্কিত করতে চাই না, এখানে মানে বিশাল। আর গত রাত থেকে আমরা দেখছি যে ফেসবুকে আক্তার এবং জুনায়েদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন, আক্তার ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জুনায়েদ ভাই ভয় নাই, গণভবন ছাড়বো না, এরকম। আবার কেউ কেউ লিখছেন আক্তারকে মাইনাস করতে চায়, মানে নানান ধরনের স্ট্যাটাস। আমরা আরেকজন লিখছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধান পদগুলোতে কাদের দায়িত্ব দেওয়া হবে তা অবশ্যই ওই সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। এখন কি বলবেন আপনারা, বলেন কি আছে এই পদের মধ্যে? এই পদগুলোর মেইন দাবিদার মনে হচ্ছে শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ, আমার কাছে মনে হয়, অথবা সার্জিস আলম। কারণ যাদের পরিবার মারা গেছে ভাই, তাদের এখানে এসে একটু বসানোর দরকার আছে, তাই না? সমন্বয়ক তোমরা হয়ে গেলা, উপদেষ্টা পদ তোমরা চলে গেলা, পরবর্তী ধাপে আবার তোমরাই বসে যাবা, তো বাকিরা কি সবাই? এই জন্য বাকিরা বলতেছে আমরা কি ধনচিয়া, তা আমাদেরকেও পোস্ট দেন।